একটা জেলখানা, যেখানে নিয়ম ভাঙলে শাস্তি হয় আর নিয়ম মেনে চললে থাকে অন্তত বেঁচে থাকার একটা সুযোগ। কিন্তু এক রাতে সেই জেলের একজন বন্দি মারা যাওয়ার পর সব কিছুই পাল্টে যায়। কারণ তাকে কেউ খুন করেনি, অন্তত কোনো মানুষ তাকে খুন করেনি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার মৃত্যুর পর বন্দিরা বুঝতে পারে এই জেলের ভেতরে এমন কিছু একটা আছে যেটা মানুষকে তাদের অপরাধের জন্য নয়, তাদের ভেতরে জমে থাকা রাগ আর অন্ধকারের জন্য বেছে নিচ্ছে। কিন্তু সেই সত্তা এখানে এলো কিভাবে, আর কেনই বা তার আসার সাথে সাথে একই সময়ে জেলে ঢুকলো এক সাংবাদিক? এই রহস্যের উত্তর খুঁজতে হলে আমাদেরকে ফিরতে হবে সেই জঙ্গলে যেখান থেকে শুরু হয়েছিল এই সব কিছুর। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান হরর মুভি ঘোস্ট ইন দ্য সেলের কথা, যে গল্প ইতিমধ্যেই হয়ে উঠেছে খুবই জনপ্রিয়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পের শুরুতেই আমরা দেখি সাংবাদিক দিমাস তার একটি নিউজ রিপোর্ট প্রায় শেষ করে ফেলেছে। রিপোর্টে বলা হচ্ছে মাত্র এক সপ্তাহের মধ্যেই 9 জন শ্রমিক রহস্যজনকভাবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে নেহিয়া জঙ্গলের কাছে। ঠিক তখনই দিমাসের এক সহকর্মী এসে জানায় এই রিপোর্টটি সময় মতো না পেলে পত্রিকার একটা বড় অংশ খালি রেখেই ছাপতে হবে, কারণ বেশ কয়েকদিন ধরে কোনো বিজ্ঞাপন আসছে না। দিমাস জানায় তার রিপোর্টে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, তাই এখনই হয়ে যাবে। কিন্তু সহকর্মী তাকে সতর্ক করে দেয়, কারণ সে এমন এক বড় কোম্পানির বিরুদ্ধে লিখছে যাদের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। অভিযোগ হলো ওই কোম্পানির একটি নিকেল খনি তৈরি করার জন্য বেআইনিভাবে প্রায় 10,000 হেক্টর সংরক্ষিত বন দখল করেছে, আর সেই এলাকাতেই একের পর এক শ্রমিকের রহস্যজনকভাবে মৃত্যু ঘটছে। দিমাস নিজে বর্নিওর ওই জঙ্গলে গিয়ে তদন্ত করেছে। সেখানে যেতে তার প্রায় 7.5 ঘন্টা গাড়ি চালাতে হয়েছে। কিন্তু তার এই কষ্টের ফল হিসেবে অফিস তার এই রিপোর্ট ভালোভাবে নেয় না। হঠাৎই তার বস মিস্টার আন্ধির ফোন আসে। সে দিমাসকে প্রচণ্ড বকাঝোকা করে বলে একজন ইকোনমি রিপোর্টার হয়ে সে কোম্পানির টাকা খরচ করে বর্নিও গিয়ে এমন একটা রিপোর্ট লিখেছে যা কোনো সস্তা অনলাইন পোর্টালের রিপোর্ট। তার ওপর পত্রিকার আর্থিক অবস্থাও ভয়াবহ। প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ারই মুখে, তাই তাদের এখন দরকার তথাকথিত স্ট্যান্ডার্ড নিউজ। আন্ধি দিমাসকে মাত্র 20 মিনিট সময় দেয় রিপোর্ট বদলানোর জন্য। তার নির্দেশ সংরক্ষিত বন বেআইনিভাবে দখল করা এবং ভাইস প্রেসিডেন্টের ছেলের কোম্পানির এই দুর্নীতিকে মূল বিষয় করা। এদিকে আন্ধির নিজের সংসারও ভেঙে পড়েছে। তার স্ত্রী বারবার তাকে ফোন করে বাড়িতে যাওয়ার কথা বলছে। তার স্ত্রী বলতে থাকে পত্রিকাকে যদি বাঁচানোই সম্ভব না হয় অন্তত বাড়ি ফিরে তার বিয়েটাকে বাঁচানোর চেষ্টা করতে। কিন্তু আন্ধির কাছে নিজের হাতে তৈরি সংবাদপত্রের মূল্য তার স্ত্রীর থেকেও অনেক বেশি। এক সময় রাগে সে নিজের মোবাইলটাই ভেঙে ফেলে, আর ঠিক তখনই ঘটে এক অস্বাভাবিক ঘটনা। আন্ধি গ্লাসের সামন থেকে সরে গেলেও গ্লাসে দেখা যায় তার সে ভয়ঙ্কর প্রতিফলনটি তখনও দাঁড়িয়ে আছে। এরপরই দেখা যায় কেউ একজন আন্ধির হাতে এবং মুখে কলম দিয়ে বারবার আঘাত করতে শুরু করে। এরপরেও সে থামে না। এরপর একটা কাঁচি নিয়ে সে তার ঘাড়ে বারবার আঘাত করতে থাকে যতক্ষণ না সে মারা যাচ্ছে। কিছুক্ষণ পর একটি চিৎকার শুনে ওই কর্মচারী সেখানে ছুটে আসে আর গিয়ে দেখে আন্ধির সেই রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ সিলিং ফ্যান থেকে নিচের দিকে ঝুলছে, আর তার নিচেই খুবই ভয় পেয়ে দাঁড়িয়ে আছে রিপোর্টার দিমাস, যেটা দেখে ওই কর্মচারী ভয়ে চিৎকার করে ওঠে। এরপরেই গল্প চলে আসে একটি জেলখানায়। সেখানে প্রধান গার্ড জেফ্রি বন্দীদের কঠোরভাবে নিয়ম মেনে চলার নির্দেশ দিচ্ছে। তার কথা পরিষ্কার, নিয়ম মানলে শান্তিতে থাকবে আর নিয়ম ভাঙলে শাস্তি পাবে। তাদের কাছে একটাই স্বাধীনতা রয়েছে, সারাটা দিন তারা কিভাবে কাটাবে, নিয়ম মেনে শান্তিতে কাটাবে নাকি নিয়ম ভেঙে শাস্তি পাবে। ঠিক তখনই দেখা যায় এক বন্দী লাইনে দাঁড়িয়ে নেই, সে অসুস্থ। একজন গার্ড তাকে মাটিতে ফেলে দেয় এবং প্রধান গার্ড জেফ্রি নিজের বেল্ট খুলে তাকে মারতে শুরু করে। তখনই আরেক বন্দী তাকে বলে লোকটির কোনো ধর্ম নেই, তাই সবার জন্য নির্ধারিত 1.5 ঘন্টার ধর্মীয় প্রার্থনার সময়টুকু সে বিশ্রাম নিতেই পারে। জেফ্রি সাথে সাথেই ব্যঙ্গ করে বলে তাহলে ধর্ম না মানলেই দিনের 1/3 ছুটি পাওয়া যাবে, তাই না? এই বন্দির নাম অ্যাঙ্গোরো। এরপর সে অ্যাঙ্গোরোকে বিদ্রূপ করতে থাকে এবং তাকেও ওই বেল্ট দিয়ে বেধড়ক মারতে থাকে। জেফ্রির অহংকার স্পষ্ট। সে মনে করে জেলের সব বন্দী অপরাধী এবং তাদের অসুস্থ মানসিকতা ঠিক করার একমাত্র ওষুধ হলো সে নিজেই। সবাইকে নিজেদের ধর্মীয় কাজ করতে পাঠিয়ে সে অ্যাঙ্গোরোকে শাস্তি হিসেবে
সেলের মধ্যে বন্দি করার নির্দেশ দেয়। খাবারের সময় বন্দিরা অ্যাঙ্গোরোর সাহসের প্রশংসা করে। তাদের মতে অ্যাঙ্গোরোর মধ্যে একজন নেতার গুণ আছে এবং সে না থাকলে হয়তো তারা এতদিন এই জেলে টিকতেই পারত না। এরপর আলোচনায় আসে সিক্স। কিছুদিন আগে সিক্স ভূত দেখার একটা মিথ্যে গল্প বানিয়ে পেন্ডি নামের একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপককে বোকা বানিয়েছিল। তাই সবাই পেন্ডিকে নিয়ে হাসাহাসি করে। ঠিক তখনই খুবই ভীত অবস্থায় শফিক অ্যাঙ্গোরোর কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু অ্যাঙ্গোরো তখনও সেই সেলের মধ্যেই বন্দি। এর মধ্যেই পাশের টেবিলের একজন হঠাৎ খাবারের টেবিল উল্টে দেয় এবং সেই বিশৃঙ্খলায় অন্য একজন শফিকের ওপর হামলা করে। অন্যদিকে একজন গার্ড এসে অ্যাঙ্গোরোকে জানায় তার সঙ্গে দেখা করতে কেউ এসেছে। সেখানে গিয়ে অ্যাঙ্গোরো দেখতে পায় তার 2 সন্তান এসেছে, কিন্তু তাদের মা আসেনি। বাচ্চারা জানায় তাদের মায়ের সঙ্গে আলেকজান্ডার নামের একজনের সম্পর্ক তৈরি হয়েছে। গত 3 মাস ধরে লোকটি নিয়মিত তাদের বাড়িতে আসছে। তারা চায় না তাদের মা তাকে বিয়ে করুক, কারণ তারা তাকে নিজের বাবা হিসেবে মেনে নিতে রাজি নয়। অ্যাঙ্গোরো বোঝায় তাদের মা এখনও তাকে বিয়ে করতে পারবে না, কারণ অ্যাঙ্গোরোর সাথে তার এখনও ডিভোর্স হয়নি। এই সন্তানরা বাবাকে আরও বলে সে জেলে বারবার মারামারি করেই বলে তার সাজা কমছে না এবং এই জন্যই তার বাড়ি ফিরতেও দেরি হচ্ছে। আর তার ছোট ছেলেটি এতটাই নিষ্পাপ যে তার মনে হয় হয়তো সবার বাবাই জেলে থাকে। তারা প্রতিদিন রাতে বাবার অভাব পূরণ করতে বাবার ছবি দেখে, আর আজ নিজেদের হাতে বানানো একটা ছবি বাবাকে দেয় যাতে সে তাদের ভুলে না যায়। বিদায়ের সময় তারা বাবাকে অনুরোধ করে যেন জেলের মধ্যে আর মারামারি না করে। অ্যাঙ্গোরো তাদের কথা দেয় সে এখন থেকে আর মারামারি করবে না, কিন্তু তারা চলে যাওয়ার পরই অ্যাঙ্গোরো জানতে পারে শফিক খুন হয়েছে। সিক্স নিজেকেই দোষ দিতে থাকে। তার মনে হয় সকালেকে বাঁচাতে গিয়েই অ্যাঙ্গোরো সেলে বন্দি হয়েছিল। অ্যাঙ্গোরো বাইরে থাকলে হয়তো শফিককে বাঁচানো যেত। অ্যাঙ্গোরো তাকে সান্ত্বনা দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেও ভেঙে পড়েছে। সে বলে এই নোংরা দেশে পরিশ্রমের কোনো মূল্য নেই, তাই তার সন্তানরা যদি মায়ের কাছেই থাকে সেটাই হয়তো তাদের জন্য ভালো। ঠিক তখনই সিক্সের তীব্র মাথা ব্যথা শুরু হয়, খুবই যন্ত্রণা শুরু হয়। দেখা যায় সেই সময়ই জেলের সামনে এসে থামে একটি প্রিজন ভ্যান, যেখানে নতুন বন্দীদের আনা হয়েছে, আর তাদের মধ্যেই রয়েছে দিমাস। পুরনো বন্দীরা জালের ওপার থেকে নতুনদের ভয় দেখাতে থাকে। শফিককে খুন করা বন্দীটি তখন দিমাসকেও যৌন নির্যাতনের হুমকি দেয়। নতুন বন্দীদের নিয়ম অনুযায়ী পোশাক খুলিয়ে তল্লাশি করা হয় এবং সবার ফটো নেওয়া হয়। এদিকে পেন্ডি তার বানানো 2 ছোট টয় টেলিফোনের মতো ডিভাইস দেখায়। সুতো দিয়ে বাঁধা এই ডিভাইস ব্যবহার করে সে জেলের বাইরে থাকা নিজেদের সন্তানদের সঙ্গে কথা বলতে চায়। ঠিক তখনই গার্ড পেন্ডি এবং ইরফানকে দায়িত্ব দেয় দিমাসকে পুরো জেল ঘুরিয়ে দেখানোর। পেন্ডি চলে গেলেও ইরফান দিমাসকে বিভিন্ন জায়গা দেখাতে থাকে। সে প্রথমেই জানায় এই জেলে বেঁচে থাকার জন্য তুমি কার সঙ্গে মিশছ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে সে দেখায় সন্ত্রাসবাদে যুক্ত বন্দীদের, যারা বোমা তৈরি করত আর এই জন্যই জেলে বন্দী রয়েছে। ইরফানের মতে সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ হওয়ার কারণে তারাও জেলের ভেতরে কিছুটা বাড়তে সুবিধা পায়। আর এরপরই তাকে দেখায় রেনড্রোর গ্যাং। রেনড্রো একজন ড্রাগ লর্ড, জেলের ভেতরেও তার ব্যবসা চলে, এমনকি সেখানে তার নিজস্ব ড্রাগ ল্যাবও রয়েছে। একবার শুধু ক্লাবে পছন্দের গান না বাজানোর কারণেই সে একজন মানুষকে হত্যা করেছিল। দিমাস অবাক হয়ে জানতে চায় তাহলে রেনড্রো জেলের ভেতরেও এত কিছু কিভাবে করতে পারছে। ইরফানের খুবই সহজ উত্তর, এটা ইন্দোনেশিয়া, নরওয়ে নয়। এরপর সে নিজের দলের সদস্যদের পরিচয় করিয়ে দেয়। পেন্ডি একসময় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল। ক্যাম্পাসের দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার কারণেই তাকে মিথ্যে চুরির মামলায় ফাঁসানো হয়েছে। এরপর পরিচয় করায় উইলদানের সঙ্গে। উইলদানকে ধর্মপ্রাণ মনে হলেও সে প্রার্থনার নামে মানুষের টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতারণা করত। সিক্স অনলাইন লাভ ট্র্যাপের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। আর তার নাম সিক্স হওয়ার কারণ হলো সে তার মায়ের ষষ্ঠ স্বামীর ছেলে। এরপর সে বলে অ্যাঙ্গোরো সম্পর্কে। অ্যাঙ্গোরোর বাড়ি ল্যান্ড মাফিয়া দখল করে নেওয়ার পর রাগের মাথায় সে ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ে। আর ইরফান নিজে ফোনে মানুষকে প্রতারণা করত, যেমন কাউকে ফোন করে বলা তার ছেলের ড্রাগ সহ ধরা পড়েছে এবং টাকা না দিলে সমস্যা হবে, এইসব বলেই সে মানুষের সাথে প্রতারণা করত। দিমাস তাদের অপরাধের কথা শুনে তাদের শিকার হওয়া মানুষদের জন্য সহানুভূতি প্রকাশ করে এবং তাদেরকে স্ক্যামার এবং ডাকাত বলেও সম্বোধন করে। ইরফান তখন বোঝায় জেলের ভেতরে একা থাকা মানে দ্রুত বিপদে পড়া, তাই বেঁচে থাকার জন্যই তারা দলবদ্ধ। এরপর ইরফান তাকে বলে, তুমি আমাদের স্ক্যামার বলছো তাই না, একটু ওইদিকে তাকাও। সে দিমাসকে আরও বড় অপরাধীদের দেখায়, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের। তাদের জন্য জেলের ভেতর রয়েছে বড় ঘর, ফ্রিজ, টিভি, এসি, এমনকি ওয়াইফাইও।
তারা টাকা দিয়ে কিছু গার্ডকে নিজেদের পক্ষে রেখেছে এবং ইচ্ছে মতো জেলের বাইরেও যেতে পারে। সাধারণ বন্দীদের সঙ্গে তারা কখনোই মেশে না। এরপর ইরফান দিমাশকে প্রার্থনার ঘর দেখায়। দিমাশ ভেবেছিল জায়গাটাও অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে হবে, কিন্তু সেখানে রয়েছে অত্যন্ত সুন্দর এবং বিলাসবহুল পরিবেশ। এরপর তারা যায় আর্ট রুমে, যেখানে নবিহাম নাচের রিহার্সাল করছিল। সবশেষে ইরফান দিমাশের সেল নম্বর জানতে চায়। দিমাশ জানায় ব্লক সির 31 নম্বর। নম্বরটা শুনেই ইরফান চমকে যায়, কারণ দিমাশকে ইচ্ছে করেই এমন একটি সেলে পাঠানো হয়েছে যেখানে থাকে টোকেক, যে একজন ভাড়াটে খুনি। আর টোকেককে ব্যবহার করেই দিমাশকে সেই রাতেই হত্যার পরিকল্পনা করা হয়েছে। জেলের চিফ অফিসার, যার নাম সাবো, তাকে তখন একজন মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায়। ওপর থেকে নির্দেশ এসেছে দিমাশকে যত দ্রুত সম্ভব মেরে ফেলতে হবে। বিনিময়ে সাবোকে ডেপুটি মিনিস্টার করার প্রতিশ্রুতিও দেওয়া হয়। জেলের পক্ষ থেকে জেফ্রিকে বলা হয় কাজটি এমনভাবে করতে হবে যাতে একজন সাংবাদিক জেলের ভেতরে অস্বাভাবিকভাবে মারা গেলেও বাইরে বড় কোনো প্রশ্ন না ওঠে। ইরফান দিমাশকে সতর্ক করে দেয়, টোকেক রেন্ড্রোর ভাড়াটে খুনি। তার সেলে যে ঢোকে সে জীবিত বের হয় না, তাই দিমাশকে নিজের জীবন বাঁচানোর জন্য কোনো অস্ত্র খুঁজে রাখতে হবে। সেই রাতে টোকেককে প্রচুর মদ খাওয়ানো হয়। পরিকল্পনা ছিল নেশাগ্রস্ত অবস্থায় সে দিমাশকে মেরে ফেললে ঘটনাটিকে সাধারণ মারামারি বলে চালিয়ে দেওয়া যাবে। টোকেক সেলে ঢুকে এবং দিমাশকে ভয় দেখায়, কিন্তু প্রচণ্ড নেশার কারণে সে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়ে। অন্যদিকে 6 মানসিক চাপ সহ্য করতে না পেরে চিৎকার করে বলতে থাকে, এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সে বারবার চিৎকার করতেই থাকে, কিন্তু পরদিন সকালেই সবাই অবাক হয়ে দেখে 6 একেবারে স্বাভাবিক এবং আজ সে সবচেয়ে বেশি এনার্জেটিক অবস্থায় ব্যায়াম করছে। স্নানের সময় টোকেক সাবান ফেলে দিয়ে দিমাশকে সেটা ঝুঁকে তুলতে বলে। অ্যাঙ্গোরো সঙ্গে সঙ্গে দিমাশকে নিচু হতে নিষেধ করে। শেষ পর্যন্ত অ্যাঙ্গোরো নিজেই সাবান তুলে দিমাশকে দেয়। এরপর জেফ্রি বন্দীদের জেলের নোংরা পরিবেশের জন্য অপমান করতে থাকে। ইঁদুর, ককরোচ এবং ছারপোকার জন্য তাদেরকেই দায়ী করে এবং সবাইকে সেল পরিষ্কার করতে বাধ্য করে। এদিকে টোকেক টয়লেটে গিয়ে দেয়ালে কিছু লিখতে শুরু করে, কিন্তু সে চলে যাওয়ার পরেও জলের মধ্যে তার এক অদ্ভুত প্রতিফলন থেকে যায়, এক ভয়ানক প্রতিফলন থেকে যায়, ঠিক যেমন আন্ধির প্রতিফলন গ্লাসে থেকে গেছিল। একটি শব্দ শুনে টোকেক লাঠি হাতে আবার টয়লেটে ফিরে যায়। দরজার নিচ দিয়ে সে ভেতরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু দরজা খুললেই ভেতরে ঢুকলে সে কাউকেই খুঁজে পায় না। বাইরে বেরিয়ে সে সামনে নিজের এক ভয়ঙ্কর প্রতিফলন দেখতে পায়। পরক্ষণেই সেই অশুভ সত্তা তার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে আক্রমণ করে এবং টেনে নিয়ে গিয়ে তাকে বীভৎসভাবে হত্যা করে। কিছুক্ষণ পর 6 টোকেককে তার সেলের দিকে ফিরে যেতে দেখে, কিন্তু জেলের ভেতরে হঠাৎ হইচই শুরু হয়ে যায়। বাথরুমে গিয়ে সবাই টোকেকের মৃতদেহ দেখতে পায় এক ভয়ঙ্কর এবং অস্বাভাবিক অবস্থায়। সাবো সঙ্গে সঙ্গে জেফ্রিকে নির্দেশ দেয় পুলিশ আসার আগেই পুরো ঘটনাটা ধামাচাপা দিতে হবে, কারণ এই মৃত্যু প্রকাশ পেলে জেলের ভেতরের ড্রাগ ব্যবসা এবং দুর্নীতির বিষয়গুলোও সামনে চলে আসতে পারে। এদিকে এক ভিআইপি বন্দি এসে জানতে চায় সব ঠিক আছে কিনা। সাবো সঙ্গে সঙ্গে নিজের উদ্বেগ লুকিয়ে তাকে আশ্বস্ত করে। কথাবার্তায় জানা যায় ওই বন্দি আগামী সপ্তাহে তার তৃতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে ছুটি নিয়ে বাড়ি যাবে। এমনকি সে সাবোর ছেলের জন্মদিনে একটা দামি গাড়িও উপহার দিয়েছিল। অন্যদিকে 6 বারবার বলে সে নিজের চোখে টোকেককে তার সেলে ফিরে যেতে দেখেছে। দিমাশ পাশে বসতেই 6 ভয় পেয়ে তাকে দূরে সরে যেতে বলে। ইরফান এবং তার সঙ্গীরা বুঝতে পারে তারা এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে। গার্ডরা তাদের সন্দেহ করতে পারে, রেন্ড্রোর গ্যাং ভাবতে পারে তারাই টোকেককে হত্যা করেছে, আর পুলিশও সম্ভবত তদন্ত করতে আসবে না। তাই তাদের একমাত্র ভরসা অ্যাঙ্গোরো। ঠিক তখনই আন্তন নামের এক বন্দি হঠাৎ চিৎকার করতে শুরু করে। তার স্ত্রী তাদের সমস্ত সঞ্চয় নিয়ে পালিয়ে গেছে। 6 আন্তনের দিকে তাকিয়ে আবার অদ্ভুত কিছু দেখতে পায়। সে বলে আন্তনের শরীরের চারপাশে লাল ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে, তবে এটা কি জিনিস সে বুঝতে পারে না। এরপর খাবারের সময় জেফ্রি সব বন্দিকে জিজ্ঞাসাবাদ করে টোকেককে কে হত্যা করেছে। একজন বন্দি প্রশ্ন করে মৃতদেহের অবস্থা স্বাভাবিক নয়, তাহলে পুলিশকে কেন ডাকা হচ্ছে না। তার প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, জেফ্রি উল্টে তাকেই মারধর শুরু করে। আঙ্গোরো আহত বন্দিটিকে তুলতে গেলে জেফ্রি তাকেও সন্দেহ করে। আঙ্গোরো জানায় হত্যার সময় সে নিজের সেলেই ছিল, কিন্তু জেফ্রি বলে সব সিসিটিভি নষ্ট, চাইলে ভুয়ো প্রমাণ তৈরি করে অ্যাঙ্গোরোকেই খুনি বানানো সম্ভব।
অথচ তার মুক্তি পেতে আর মাত্র 7 মাস বাকি। জেফরি হুমকি দেয় এই মামলায় ফাঁসিয়ে দিলে আরও 20 বছর জেলেই থাকতে হবে তাকে। কেউ স্বীকার না করায় সে ঘোষণা করে বন্দীদের খাবার, বিদ্যুৎ, জল এবং অন্যান্য মৌলিক সুবিধা সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। এরপর রেন্ড্রোর গ্যাং অ্যাঙ্গোরোর দলের ওপর হামলা চালায়। এই মারামারির মধ্যেই আন্তন রান্নাঘরে ঢুকে পড়ে, আর সেখানে ঢোকার পরেই সে নিজেও নিজের ভয়ঙ্কর এক ডেমনিক প্রতিফলন দেখতে পায়। আর ওই ভয়ঙ্কর সত্তা আন্তনকেও আক্রমণ করে, তাকে ভয়ঙ্করভাবে হত্যা করে। কিছুক্ষণ পর 6 আন্তনকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে, কিন্তু পরক্ষণেই সবাই রান্নাঘরে তার মৃতদেহ দেখতে পায়। আবারও আঙ্গোরো দিমাসকে জিজ্ঞেস করে সে তার এডিটরকে কেন হত্যা করেছিল। দিমাস জানায় সে আন্ধিকে হত্যা করেনি। আঙ্গোরো জিজ্ঞেস করে তাহলে সে কিভাবে অপরাধী হলো। দিমাসের উত্তর, এটা ইন্দোনেশিয়া, নরওয়ে নয়। এরপর 6 জানায় টোকেক এবং আন্তনের মৃত্যুর আগে সে তাদের শরীরের চারপাশে একটা লাল আভা দেখেছিল। মাথা ব্যথা শুরু হওয়ার পর থেকেই সে মানুষের অরা দেখতে পাচ্ছে, এমনকি অন্ধকারেও তাদের এই অরাটা সে স্পষ্টই দেখতে পাচ্ছে। উইলদান এবার তাকে অরার রঙগুলোর অর্থ ব্যাখ্যা করে। তার নিজের অরা হালকা নীল, সততা এবং প্রজ্ঞার প্রতীক। ইরফানের অরা ধোঁয়াটে ইন্ডিগো, বিভ্রান্তি এবং সিদ্ধান্তহীনতার প্রতীক। আঙ্গোরোর অরা ধোঁয়াটে সবুজ, উদাসীনতার ইঙ্গিত। আর টোকেক এবং আন্তনের অরা ছিল গাঢ় লাল, প্রচণ্ড রাগ এবং নেতিবাচক শক্তির প্রতীক। দিমাস সঙ্গে সঙ্গে তার এডিটর আন্ধির কথা মনে করে। মৃত্যুর আগে আন্ধিও প্রচণ্ড রেগে গেছিল। তখন তারা বুঝতে পারে জেলের ভেতরে এমন এক সত্তা রয়েছে যে সবচেয়ে বেশি নেগেটিভ শক্তি বহন করা মানুষদেরকে একে একে হত্যা করছে। উইলদান জানায় ভালো কাজ, প্রার্থনা এবং শিল্পচর্চার মাধ্যমে মানুষের মন শান্ত করা যায়। নাচ, গান, সঙ্গীত কিংবা ছবি আঁকা, এই সমস্ত কিছুই নেগেটিভ শক্তি কমাতে সাহায্য করে এবং পজিটিভ শক্তি তৈরি করে। কিন্তু তাদের প্রার্থনার ঘর অন্য গ্যাং দখল করে রেখেছে, তাই তারা নবিহমের ডান্স ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নবিহম তাদের অদ্ভুত সব মুভমেন্ট শেখায়। বন্দিরা ঠিকমতো নাচতে না পারায় নবিহম বিরক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত সবাইকে ক্লাস থেকে বের করে দেয়। বন্দিরা জানতে পারে নবিহমের আগে একটা নিজের ডান্স স্টুডিও ছিল, কিন্তু রাজনৈতিক দলের হেডকোয়ার্টার বানানোর জন্য সেটি ভেঙে দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই তার মধ্যে প্রচণ্ড রাগ জমে আছে। নবিহম একা ঘরের মধ্যে নাচতে শুরু করে। বাইরে দাঁড়িয়ে সবাই আশা করে হয়তো নাচের মাধ্যমে তার অরা স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তার রাগ আরও বাড়তে থাকে। আর ঠিক তখনই তার সামনে সেই অশুভ ভয়ঙ্কর প্রতিফলন এসে দাঁড়ায়। আর আজ নবিহম হয়ে যায় তার শিকার। দরজা খুললেই তারা নবিহমের মৃতদেহ দেখতে পায়। এই দৃশ্য দেখেই আতঙ্কে চিৎকার করে সবাইকে জানায়। বন্দিরা বুঝতে পারে নবিহমের মৃত্যুর পরও পুলিশ আসবে না, কারণ জেলের ভেতরের ড্রাগ ব্যবসাটা এক্সপোজ হয়ে যাওয়ার ভয় রয়েছে তাদের। এই জন্যই তারা পুলিশদের কিচ্ছু জানাচ্ছে না। 6 জানায় নবিহমের অরা লাল ছিল না, ছিল গাঢ় বাদামি। উইলদান ব্যাখ্যা করে এই রং চরম হতাশা এবং গভীর বিষণ্ণতার প্রতীক। অর্থাৎ শুধু রাগ নয়, সবচেয়ে বেশি নেগেটিভ শক্তি যার মধ্যে থাকবে সেই হতে পারে পরবর্তী শিকার। আর তখনই 6 আরও একটা ভয়ঙ্কর কথা জানায়। সে জানায় সে জেলের প্রায় সবারই অরা দেখতে পাচ্ছে, শুধু একজনের বাদে, আর সে আর কেউ নয় বরঞ্চ দিমাস। তখন সবাই দিমাসকে ঘিরে ধরে। দিমাস জেলে আসার পর থেকেই একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটছে। তার এডিটরও একই রকমভাবে মারা গেছে। দিমাস তাদেরকে বারবার বলতে থাকে এই খুনগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এরপর সে ওই বর্নিওর জঙ্গলের ঘটনা খুলে বলে। সেখানে সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে সংরক্ষিত বন দখল করে বেআইনি নিকেল খনি তৈরি করা হচ্ছিল, আর সেখানে মৃত শ্রমিকদের দেহ কেটে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল, যেন কোনো পাগল ভয়ঙ্কর কোনো আর্ট এক্সিবিশন তৈরি করেছে। ইরফান তাকে আরও মনে করার চেষ্টা করতে বলে। দিমাস জানায় সে জীবনে কারো সঙ্গে মারামারি করেনি। খুন তো দূরের কথা, তার সবচেয়ে বড় চিন্তা তার ছোট 2 ভাইকে নিয়ে। বন্যায় বাবা মা মারা যাওয়ার পর থেকেই দিমাসই তাদের দেখাশোনা করে আসছে। তারা এখনও জুনিয়র হাই স্কুলে পড়ে। এরপর 6 নিজের বাবার কথা বলে। তার বাবা একজন শামান ছিলেন, যিনি নিজের বিশেষ ক্ষমতার কথা বলতেন। 6 আগে তাকে ভণ্ড মনে করলেও এখন বুঝতে পারছে হয়তো সেই ক্ষমতার কিছু অংশ তার নিজের মধ্যেও রয়েছে। ঠিক তখন এতদিন বোকা সেজে থাকা পেন্ডি নিজের আসল বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে অ্যারিস্টটল এবং সোরেনের দর্শনের কথা বলে।
বোঝায় প্রকৃতির প্রতিটি কিছুরই একটা উদ্দেশ্য রয়েছে, মানুষের জীবনেরও একটা উদ্দেশ্য থাকে। সে এতদিন বোকা সেজেছিল কারণ এই দেশে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার চেয়ে বোকা সেজে থাকা অনেক বেশি নিরাপদ। পেন্ডি সবাইকে একসঙ্গে কাজ করে রহস্যের সমাধান করার এবং বেঁচে থাকার সাহস দেয়। আঙ্গোরো এবার দিমাশকে জিজ্ঞেস করে বর্নিও থেকে ফিরে আসার পর ওই এলাকায় আর কেউ মারা গিয়েছিল কিনা। দিমাশ জানায় না। তখন আঙ্গোরো পুরো রহস্যটা বুঝতে পারে। জঙ্গলে যে সত্তা শ্রমিকদের হত্যা করছিল সে আসলে দিমাশকে অনুসরণ করেই এই জেলে এসেছে, অর্থাৎ অশুভ সত্তাটি এখন তাদের সঙ্গেই জেলের ভেতরে রয়েছে। ঠিক তখনই রেনরোর গ্যাংয়ের লোকেরা দিমাশকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে আসে। অ্যাঙ্গোরো বাধা দেয় এবং ডিমোর সঙ্গে তার মারামারি শুরু হয়। লড়াইয়ের মধ্যে অ্যাঙ্গোরোর রাগ চরমে পৌঁছায়। সিক্স চিৎকার করে বলে অ্যাঙ্গোরোর অরা লাল হয়ে গেছে। সে সতর্ক করে এখনই রাগ নিয়ন্ত্রণ না করলে অ্যাঙ্গোরোই পরবর্তী শিকার হবে। অ্যাঙ্গোরো সঙ্গে সঙ্গেই লড়াই থামিয়ে নাচতে শুরু করে। কিছুক্ষণ পর তার মন শান্ত হয় এবং তার অরা আবার নিরাপদ হয়ে যায়। কিন্তু এবার বিমোর অরা লাল হতে শুরু করে। বিমো সঙ্গে সঙ্গেই হাঁটু গেড়ে খ্রিস্টান ধর্মের প্রার্থনা শুরু করে। অ্যাঙ্গোরো ইচ্ছে করেই তাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত বিমোর অরাও আবার নিরাপদ হয়ে যায় এবং সে পুনরায় অ্যাঙ্গোরোর সঙ্গে লড়াই করতে শুরু করে। এর মধ্যে রেনরো নিজেই দিমাশকে ধরে ফেলে। রেনরো দিমাশকে হত্যা করতে চায়। অ্যাঙ্গোরো তাকে থামিয়ে বোঝায় দিমাশকে মেরে ফেললে সত্তাটি চলে যাবে না, বরং অন্য কারো ওপর ভর করবে। দিমাশ যেহেতু সত্তাটিকে এখানে নিয়ে এসেছে তাই তাকে বাঁচিয়ে রাখাই তাদের একমাত্র সুযোগ। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় জেফরি। সে বন্দীদের বোকা বলে অপমান করে এবং অরা এবং ভূতের গল্প নিয়ে হাসাহাসি করে। পেন্ডি তার টয় টেলিফোনের মাধ্যমে অ্যাঙ্গোরোকে একটি পরামর্শ দেয়। সে জানায় জেফরিকে কি বলতে হবে। জেফরি যখন অ্যাঙ্গোরোকে ম্যাসোকিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার থাকার অভিযোগে অপমান করে, অ্যাঙ্গোরো তাকে পাল্টা জবাব দেয় যে বর্তমানের সাইকোলজিতে এখন আর এটাকে ব্যবহার করা হয় না। এরপর সে জেফরিকেই উল্টে বলে যে মানুষ নিজেকে সবচেয়ে ক্ষমতাবান দেখানোর চেষ্টা করে সে অনেক সময় ভেতরের দুর্বলতা ঢাকার জন্যই অন্যদের ওপর ক্ষমতা দেখায়। পেন্ডি বুঝতে পারে জেফরির এই আচরণের পেছনে হয়তো ছোটবেলার কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স রয়েছে, ছোটবেলার কোনো ট্রমা রয়েছে। কথাগুলো শুনে জেফরি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বন্দীদের হুমকি দেয় এবং বলে তারা সবাই জেলের ভেতরেই পচবে। তারপর সে অদৃশ্য ভূতকেও গালাগালি করে চ্যালেঞ্জ জানায় কোনো ভূতই তার কিচ্ছু করতে পারবে না। কিন্তু পরক্ষণেই সেই অশুভ সত্তা জেফরিকে শূন্যে তুলে ফেলে, সবার চোখের সামনে তাকে হত্যা করে। এই দৃশ্য দেখে বন্দীরা আতঙ্কে নিজেদের সেলে ফিরে যায়। প্রত্যেকেই নিজের ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে শুরু করে। জেলে এই ভয়ঙ্কর পরিস্থিতি যেন দিনের পর দিন বেড়েই চলেছে। অন্যদিকে সাবো এক গার্ডকে নিজের অতীতের কথা বলে। একসময় সে সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, পরে রাজনীতিতে যোগ দিয়েছিল কারণ তার ধারণা ছিল সিস্টেমের ভেতরে ঢুকেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যাবে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই সিস্টেম বদলাবে না, বরং তার মতে বদলানোর প্রয়োজনও নেই। তার কাছে ইন্দোনেশিয়ার বাস্তবতা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। জঙ্গলে যেমন সবচেয়ে শক্তিশালী প্রাণী টিকে থাকে, সমাজেও সবচেয়ে চালাক মানুষই টিকে থাকে। তার চোখে দুর্নীতিও সেই চালাকেরই পুরস্কার। সাবু জানায় জেফরি মারা গেছে, তাই এবার জেফরির জায়গা ওই গার্ডকেই নিতে হবে। সে ওই গার্ডকে বলে সে যেন তার সমস্ত নির্দেশ পালন করে এবং তার অনুগত হয়। অন্যদিকে আঙ্গোরোর সন্তানদের কথা মনে পড়ে, বিশেষ করে তাদের মাটির পুতুল বানানো শেখানোর স্মৃতি। সেই স্মৃতি থেকে সে বুঝতে পারে কোনো উদ্দেশ্য পূরণ করার আগে সেটাকে নিজের মনে কল্পনা করতে হয়। আঙ্গোরো সবাইকে বোঝায় একা একা বাঁচতে গেলে তারা একজন একজন করে মারা যাবে, বাঁচতে হলে সবাইকে এক হতে হবে। ঠিক তখনই বিমৌ তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানায়। আঙ্গোরো তাকে স্বাগত জানায়। তারপর সে বোঝায় এই সত্তা সাধারণ কোনো বোকা ভূত নয়, এটি যথেষ্ট বুদ্ধিমান এবং নির্দিষ্ট একজন মানুষকেই খুঁজছে। কিন্তু এখনও সেই মানুষটিকে খুঁজে না পাওয়ায় এটি একের পর এক অন্য মানুষকেই হত্যা করে তাদের নেগেটিভ শক্তিকে শোষণ করছে। দিমাশ তখন একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এই পর্যন্ত যতগুলো খুন হয়েছে সবই ব্লক সিতে হয়েছে, অর্থাৎ ওই সত্তাটি সম্ভবত এই ব্লকের মধ্যেই আটকে আছে এবং যাকে খুঁজছে সে হয়তো অন্য ব্লকে রয়েছে। এদিকে ব্লক কেতে থাকা ভিআইপি বন্দিটি অন্যদের মতো ছুটি নিয়ে বাইরে যায়নি। সে জানায় ব্লক সিতে তার এখনও কিছু কাজ বাকি আছে। নতুন গার্ডের মুখেই অবশেষে জানা যায় ওই বন্দির নাম। ওই বন্দি লোকটির নাম প্রকাশা কিতাতুমিন। আর প্রকাশাই ছিল বর্নিওর সেই বেআইনি নিকেল খনির মূল মাস্টার মাইন্ড।
গার্ডের কাছ থেকে তারা জানতে পারে সে প্রায়ই জেল থেকে ছুটি নিয়ে সোজা জঙ্গলের রিসোর্টে যেত। সবকিছু শুনে বন্দিরা এবার পুরো সত্যিটা বুঝতে পারে। অশুভ সত্তাটি আসলে প্রকাশার কাছে পৌঁছতেই দিমাসকে অনুসরণ করে জেলে এসেছে। এবার দিমাস এবং তার সঙ্গীরা সিদ্ধান্ত নেয় তাদের ব্লক কেতে যেতেই হবে। কিন্তু নতুন গার্ড জানে ব্লক কেতে নিরাপত্তা অত্যন্ত কড়া, তাই শেষ পর্যন্ত সে নিজেই তাদের সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা সি ব্লক থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন গার্ড চুপি চুপি ব্লক সি এর ভেতরে ডিজেল ছড়িয়ে দিতে শুরু করে। অর্থাৎ তাদের পেছনে আরও একটি ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে। আঙ্গরো তখন বলে, ভূত যদি সত্যি প্রকাশাকে হত্যা করতে চায় তাহলে প্রথমে প্রকাশাকে প্রচণ্ড রাগিয়ে তুলতে হবে, কারণ তার অরা লাল হয়ে গেলেই সেই সত্তা তাকে টার্গেট করবে। তাই প্রকাশাকে রাগানোর জন্য তারা একটি ফোনের ব্যবস্থা করে, আর ভাগ্যক্রমে প্রকাশার ফোন নম্বর সেই গার্ডের কাছেই ছিল। এদিকে হঠাৎ সেখানে অন্য ব্লকের কয়েকজন বন্দীও এসে হাজির হয়। বিমো এবং আঙ্গরো তাদের দল নিয়ে সঙ্গে সঙ্গেই তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে, আর এই সুযোগেই ইরফান প্রকাশাকে ফোন করে। সে নিজেকে অ্যান্টি করাপশন কমিশনের একজন অফিসার হিসেবে পরিচয় দেয়। তারপর প্রকাশাকে নিয়ে একের পর এক অপমানজনক কথা বলতেই থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রকাশা একটুও রাগে না। ঠিক তখনই সিক্স চিৎকার করে উঠে বলে, অরা লাল হয়ে গেছে। আঙ্গরো এবং তার দল সঙ্গে সঙ্গে নিজেদের শান্ত করে ফেলে, আর এতে তারা আপাতত বিপদের হাত থেকে বেঁচে যায়। কিন্তু অন্য গ্যাংয়ের একজন বন্দী তখন সেই অশুভ সত্তার হাতে মারা যায়। সিক্স যখন জানায় তাদের অরা আবার নিরাপদ, তখন আঙ্গরোর দল আবার অন্য বন্দীদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ইরফান এবার অন্য কোনো উপায় খুঁজতে শুরু করে, আর তখনই তার মাথায় আসে আরও অদ্ভুত এক পরিকল্পনা। তারা এবার প্রকাশার প্রেমিকা সেজে তাকে ফোন করার সিদ্ধান্ত নেয়। ইরফান সঙ্গে সঙ্গে একজন নারীর কণ্ঠস্বর নকল করে প্রকাশাকে ফোন করে। সে বলে প্রকাশার প্রেমিকা হিসেবে পরিচয় দিতে তার নিজেরই লজ্জা লাগে, কারণ প্রকাশা এখন আর আগের সেই ক্ষমতাবান মানুষ নেই। এখন সে শুধু জেলের বাতাস খাওয়া একজন বন্দী। কিন্তু প্রকাশা এবারও রাগে না, বরং পাল্টা বলে সে চাইলে নতুন কোনো সুগার ড্যাডি খুঁজে নিতে পারে। অর্থাৎ দ্বিতীয়বারও প্রকাশাকে রাগানোর পরিকল্পনা ব্যর্থ। ইরফান এবার আরও একটি নতুন পরিকল্পনা বের করে। সে প্রকাশার যৌবনের একটি পুরনো প্রতিবাদের ভিডিও খুঁজে বের করে, যেই ভিডিওতে দেখা যায় একসময় প্রকাশা একটি দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখত। এরপর ইরফান আবার প্রকাশাকে ফোন করে, কিন্তু এবার সে নিজেকে প্রকাশার সেই তরুণ বয়সের রূপ হিসেবে পরিচয় দেয়। সে প্রকাশাকে বলতে থাকে, তুমি নিজের সেই আদর্শগুলোকে হত্যা করেছ, যেগুলো এক সময় তোমাকে অন্যরকম মানুষ বানিয়েছে। প্রকাশা এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সে ইরফানকে মিথ্যাবাদী বলে গালাগালিও করতে থাকে, কিন্তু ইরফান এবার তাকে তার পুরনো আদর্শর কথাগুলো মনে করিয়ে দেয়। তাকে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন তারা একজন সৎ এবং সম্মানিত মানুষ হতে চেয়েছিল। তারপর সে প্রকাশার মায়ের কথাও তুলে আনে। সে প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করতে থাকে, আর ঠিক তখনই সেই অশুভ সত্তা প্রকাশার সামনে এসে হাজির হয়। ঠিক পরের মুহূর্তেই সে প্রকাশাকে খুবই ভয়ানকভাবে হত্যা করে। এরপর তার মৃতদেহটাকেও একটি অদ্ভুত স্ট্যাচুর মতো সাজিয়ে রেখে দেয়। সিক্স তখন সবাইকে জানায় প্রকাশা মারা গেছে, আর সেই মুহূর্তেই দিমাসের ওপর থেকে সেই অশুভ সত্তার প্রভাবও যেন চিরতরে সরে যায়। কিন্তু তাদের জন্য বিপদ তখনও শেষ হয়নি। তারা বাইরে বেরিয়ে আসতেই হেড ওয়ার্ডেন সাবো সেই নতুন গার্ডকে গালাগাল করতে শুরু করে। সে ব্লক সিতে আগুন লাগিয়ে সব প্রমাণ নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আগুন লাগেই না, কারণ তারা যে তরলটাকে ডিজেল ভেবেছিল সেটা আসলে ছিল জল। অর্থাৎ সেই গার্ড আগে থেকেই পুরো পরিকল্পনাটা বুঝে ফেলেছিল। শেষ পর্যন্ত সেই গার্ডের নির্দেশে অন্য সৎ গার্ডরা সাবোকেই গ্রেপ্তার করে। আর এরপর গল্প চলে যায় একদম 6 মাস পর। এই 6 মাসে অনেক কিছুই বদলে গেছে। দিমাস শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়েছে এবং এবার জেল থেকে মুক্তি পেতে যাচ্ছে। যাওয়ার আগে সে তার পরিচিত বন্দীদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে আসে। বিদায়ের সময় দিমাস তাদের একটা গুরুত্বপূর্ণ খবর দেয়। তার এডিটর খুন হওয়ার সময়কার যে সিসিটিভি ফুটেজ, সেটা রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছিল ঠিকই, কিন্তু সেটি হঠাৎ আবারও জমা দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন পর সেই ফুটেজ হঠাৎ করেই কি করে সামনে এলো। দিমাস এবার তার বন্ধুদের আবেগ ঘন বিদায় জানায়, কিন্তু জেল থেকে বেরিয়ে সে সরাসরি বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেই নেহিয়া জঙ্গলে। কারণ দিমাস জানে পুরো ঘটনাটার শুরু হয়েছিল সেখান থেকেই। আর সে বিশ্বাস করে জেলের ভেতরে যে অশুভ সত্তা এতগুলো মানুষকে হত্যা করেছে, তাকে তার আসল জায়গায় ফিরিয়ে না দিলে এই ঘটনা হয়তো সত্যি শেষ হবে না। তাই দিমাস আবারও সেই নেহিয়া জঙ্গলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আঙ্গুরাও জানায় আর মাত্র 1 মাস পরেই তার জেলের সাজা শেষ হবে।
কিন্তু শেষ পর্যন্ত রহস্যটা থেকেই যায়। নেহিয়া জঙ্গলে সেই অশুভ সত্তার জন্ম কিভাবে হয়েছিল, কেন সে দিমাশকে অনুসরণ করেছিল, আর জেলের ভেতরে এতগুলো মানুষকে হত্যা করার পরেও তার আসল উদ্দেশ্য কতটা পূরণ হয়েছিল। আর সবচেয়ে বড় প্রশ্ন, আত্মাটি কি সত্যি দিমাশকে ছেড়ে চলে গেছে, নাকি অপেক্ষা করছে নতুন কোনো শিকারের? সেটা আমরা সেদিনই জানতে পারবো যেদিন এই মুভির কোনো সিকুয়াল বের হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।